ফয়েজ চিৎকার করছে, জুলেখা, জুলেখা, জুলেখা। কিন্তু ততক্ষণে জুলেখা লাশ হয়ে ঝুলে আছে গাছের ডালে। পা থেকে টপ টপ করে পড়ছে রক্তের ফোঁটা। এখন এই লাশ নিয়ে তারা কিভাবে পাড়ি দেবে ওই জঙ্গলের পথ? সবাই জানে ওখানে যারা যায় তারা কোনোদিন আর ফিরে আসে না। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি আহমেদ রোহান, লিখছি যশোর থেকে। আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আমার বাসা অনেক দূরে হওয়াতে স্টোরি সরাসরি স্টুডিও দেশে শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনাবেন। আজ আমি আপনাদের মাঝে একটি অতি বাস্তব এবং লোমহর্ষক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটে ভারতের মুম্বাই প্রদেশের কোনো একটি জায়গায়। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমারই নিজ এলাকার এক ভদ্রলোক। তার কাছ থেকে তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। কিছু স্থানের নাম সঙ্গত কারণে গোপন রাখা হবে এবং তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সো লিসেনার্স, আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে বলে নেই, লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত কিছুদিন আগে ভারতের মুম্বাই শহরের কোনো একটি জায়গায় জুলেখা নামক একটি যুবতী গলায় ফাঁস নিয়ে খুব বাজেভাবে আত্মহত্যা করে। আত্মহত্যা করার কারণ হলো জুলেখা তার স্বামী ফয়েজের সাথে সেই দিন সকালে কোনো একটি বিষয় নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া করে। কথা কাটাকাটির একটি পর্যায়ে তার স্বামী ফয়েজ বাসা থেকে বের হয়ে যায় যাতে ঝগড়া থেমে যায়। কিন্তু কে জানতো সে চলে যাওয়ার পর এমন একটি অঘটন ঘটবে। জুলেখা ছিল ভীষণ রাগী প্রকৃতির। তার স্বামী বাইরে চলে যাওয়ার পর সন্ধ্যা নাগাদ বাসার কোনো একটি গাছের উঁচু একটি ডালে জুলেখা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার স্বামী ফয়েজ আনুমানিক রাত 8টার দিকে বাসায় ফিরে আসে। মনে করে এতক্ষণে হয়তো তার স্ত্রীর রাগ কিছুটা কমেছে, কিন্তু সে বাসার ভেতরে ঢোকা মাত্রই কেন জানি তার সারা শরীরে এক অলৌকিক ভার অনুভব করে। মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারিদিকে কেমন একটা শুনশান নীরবতা, গুমট ভাব। বাসায় কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। বাসাটা যেন পুরোই খাঁ খাঁ করছে। বাসার ভেতরে থাকা গাছটির ওপর 3-4টা কাক কা কা করে চলেছে। ফয়েজ বলল, জুলেখা, জুলেখা, আই জুলেখা। কিন্তু কোনো সারা শব্দ নেই। সে দৌড়ে ঘরের ভেতরে যায়। দরজাটা আগে থেকেই খোলা ছিল। ভেতরে গিয়ে সুইচ অন করে। এ কি, ঘর পুরোই ফাঁকা। এবার তার বুকের ভেতর ধড়ফড়ানি শুরু হয়ে যায়। সে উঠোনে থাকা সেই গাছটির নিচে এসে দাঁড়ায় এবং এদিক সেদিক জুলেখাকে খুঁজতে থাকে। এবার সে লক্ষ্য করে ওপর থেকে তার ঘাড়ের ওপর গরম কিছু তরল পদার্থ পড়ছে। ফয়েজ ঘাড়ে হাত দিয়ে হাত সামনে এনে চমকে যায়। এ কি, রক্ত! সে তার মাথাটা উঁচু করে ওপরে তাকাতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। সে দেখতে পায় তার স্ত্রী জুলেখা গলায় ফাঁস দিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুলছে। তার জিহ্বা অনেকটা বেরিয়ে এসেছে। তার চোখ দুটো টকটকে
মুখে লাল বর্ণ ধারণ করেছে এবং বড় বড় করে সে তাকিয়ে আছে, যেন এই বুঝি চোখগুলো বেরিয়ে আসবে। সেই সাথে প্লাস্টিকের শক্ত দড়ির চাপে জুলেখার গলা ছিঁড়ে তা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। এ যেন তার স্ত্রী নয়, বরং একটি স্বয়ং পিশাচিনী। তখন ফয়েজ বাইরে দৌড়িয়ে তার অতি পরিচিত কিছু মানুষদের ডাক দিয়ে নিয়ে আসে বাসায়। অল্প সংখ্যক লোক ডেকে আনার মূল কারণ হলো আসলে ফয়েজ এবং জুলেখা দুজনেই বাংলাদেশি। কিছু বছর আগে জীবিকা নির্বাহ করার জন্য ভারতের মুম্বাই শহরে তাদের আসল পরিচয় ও ধর্ম লুকিয়ে বিভিন্ন কাজকর্ম করত, আর তাদের গোটা পরিবার থাকে বাংলাদেশে। যাই হোক, কিছু সাহসী যুবক গাছটি থেকে জুলেখার মৃতদেহটি অনেক কষ্টে নিচে নামায়। তখন ফয়েজ সাথে সাথে বাংলাদেশে খবর পাঠায় এবং তাদের মেয়ের এই অবস্থার কথা জানলে পরিবারের সবাই শোকে ফেটে পড়ে এবং পরামর্শ দেয় যে যে কোনো মূল্যেই হোক তাদের মেয়ের লাশ দেশে আনতে হবে। এটা কিন্তু সহজ ব্যাপার না, কারণ তারা ভারত সরকারের নিয়ম ভঙ্গ করে ভারতে এতদিন অবস্থান করছিল। এবার ফয়েজ লোক ঠিক করতে থাকে তার স্ত্রীর লাশটাকে যেভাবেই হোক গোপনে দেশে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এই লাশ গোপনে কেউ নিতে রাজি হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে কিছু লোককে পায়, তারা অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজি হয়। সংখ্যায় তারা চারজনই ছিল সুঠাম দেহের এবং অনেক সাহসী। তাদের চারজনের নাম হাশেম, কালিদাস, মফিজ ও বাবু। তারা চারজন সাথে ফয়েজ, মোট 5 জন মিলে এই লাশটিকে নিয়ে আসবে বাংলাদেশে। তাদের ভেতর সর্দারের দায়িত্ব পালন করবে কালিদাস নামক একজন ব্যক্তি। তারা যেহেতু লুকিয়ে আসবে, সেহেতু তাদের যাওয়ার শর্টকাট পথ নির্বাচিত হলো। মুম্বাই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গাড়িতে করে গিয়ে তারা থামবে। তারপর একটি বড় জঙ্গল সামনে পড়বে এবং সেই জঙ্গলটি দীর্ঘ সময় অতিক্রম করতে হবে কোনো যানবাহন ছাড়াই। জঙ্গলটি খুবই ভয়ঙ্কর। লোকমুখে এই জঙ্গলকে নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রচলিত আছে। রাতে কেন, দিনের বেলাতেও সেখানে কোনো মানুষ যাতায়াত করে না। যাই হোক, জঙ্গল শেষ করে একটা লং রুট তাদের যানবাহনে পাড়ি দিতে হবে। তারপরের চিন্তা ভাবনা পরে, কিন্তু মূল বিষয় হলো এই জঙ্গলটা পাড়ি দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন ব্যাপার। এবার তারা অনেক কষ্টে গোপনে একটি কফিন জোগাড় করে এবং তারই ভেতর সেই জুলেখার বিভৎস লাশটিকে রেখে দেয়। ততক্ষণে লাশটার অবস্থা আরও বিকৃত হয়ে গিয়েছে। তারা লাশটার কফিনের ভেতর রেখে কফিনের মুখটি পেরেক দিয়ে আটকে দেয়। লাশটি নিয়ে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। সব প্রস্তুতি শেষ করে লাশটি নিয়ে রওনা দিতে রাত 10টার মতো বেজে যায়। তারা লাশটি নেয়ার জন্য একটি অতি পরিচিত ছোট পিকআপ জোগাড় করে ফেলে। যেহেতু ছোট পিকআপ গাড়ি, সেহেতু গাড়ির ভেতর ড্রাইভারের পাশে একজন বসবে যে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর বাকি 4 জন গাড়ির পেছনে, অর্থাৎ গাড়ির ডালার ভেতরে বসবে। মাঝখানে রাখা হবে কফিনটিকে। কফিনটা শক্ত কাগজ দিয়ে ঢেকে রাখা হয় যাতে করে কেউ বুঝতে না পারে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে তারা সমস্ত পুলিশি ঝামেলা এড়িয়ে তাদের লাশ নিয়ে যাত্রা শুরু করে। কিছু সময় লাশটা নিয়ে যাওয়ায় খুব বেশি সমস্যা হয়নি, কিন্তু একটি বিষয় তারা 5 জনই খেয়াল করে যে কফিনটা কিছু সময় পর পর নড়ে নড়ে উঠছে। মনে হচ্ছে যেন ভেতরে কোনো বড় ধরনের পাখি আটকে গেছে। পাখিটি মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে, কিন্তু তারা মনের ভুল ভেবে সেদিকে পাত্তা না দিয়ে চলতে শুরু করে। একটু পর তারা আরও খেয়াল করে তাদের গাড়ির পাশ দিয়ে মনে হচ্ছে যেন হাজার হাজার বাঁদরের দল একসাথে উড়ে উড়ে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। আবার এদিকে গাড়ির ওপরে খাঁ খাঁ করে ডাকছে কিছু সংখ্যক কাকের দল, যা শুনলে বুকের ভেতর এক অজানা ভয় এসে দানা বাঁধে। এই সব কিছু যেন এক অশরীরীকে আমন্ত্রণ জানাচ্ছে। এদিকে ফয়েজ এতদিন যাবৎ জুলেখার জীবন সঙ্গী হিসেবে ছিল, সেই আজ জুলেখার মৃত কফিনটার দিকে তাকাতেই ভয় পাচ্ছে। ওদের 4 জন সদস্যের ভেতর থেকে একজন প্রচণ্ড ভয়ে বলে ওঠে, ওস্তাদ, এ লাশে সমস্যা আছে, আমি যাব না আমি। ওদের ভেতরে যে সর্দার, সে গাড়ির সামনে থেকে বলে, আরে ওসব কিছু না, আমি তো আছি, কোনো ভয় নেই।
এই বলে সবাইকে আস্থা দেয়। এবার সবাইকে অবাক করে দিয়ে গাড়ির পেছনে থাকা কফিনটা বেশ জোরে জোরেই নড়তে থাকে, আর ভেতর থেকে ডানা ঝাপটানোর আওয়াজ সবাইকে আঁতকে দেয়। গাড়ির সামনে থেকে সর্দার পরিস্থিতি বুঝতে পেরে বলে, যে যা পারো সূরা মন্ত্র পড়তে থাকো। এইদিকে ড্রাইভার কাঁপা কাঁপা শরীরে দ্রুত গাড়ি চালাতে থাকে। এভাবে চলতে চলতেই এক সময় তারা গন্তব্যে পৌঁছায়। এবার তাদের কফিনটি কাঁধে নিয়ে পাড়ি দিতে হবে এই ভয়ঙ্কর জঙ্গল। যথারীতি ড্রাইভার দ্রুত লাশটি পিকআপ থেকে নামিয়ে তার ভাড়া বুঝে নিয়ে সেই স্থান ত্যাগ করে। তখন মৌসুমটা ছিল বর্ষাকাল। সেদিন আকাশে প্রচুর ঘন কালো মেঘ, হালকা হালকা ঠান্ডা বাতাস, সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই সাথে আকাশের বুক চিরে মাঝে মাঝে হালকা বিদ্যুতের ঝলকানি, সাথে চারিদিকে বিদঘুটে অন্ধকার। সামনে এক হাতে দূরেও কোনো কিছু দেখা যায় না। এবার তারা 5 জন কফিনটা কাঁধে নিয়ে পাড়ি দেবে এই ভয়ঙ্কর জঙ্গল। কফিনটার সামনে ধরে মফিজ আর বাবু, পেছনে ধরে ফয়েজ ও হাশেম, আর কালিদাস সামনে থাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই তারা 5 জন কফিনটা কাঁধে তুলে নিয়ে অন্ধকার ফুঁড়ে সামনে চলতে থাকে, অনুসরণ করে কালিদাসকে। এভাবেই তারা পাড়ি দেয় এক বৈশাচিক রাত। কর্দমক্ত এই জঙ্গলের ভেতর দিয়ে কালিদাস এক হাতে একটা মশাল ধরিয়ে নেয়, আর অন্য হাতে একটা 3 ব্যাটারির টর্চ। চলতে থাকে সামনের দিকে। একটু পর কফিন কাঁধে 4 জন অনুভব করে তাদের কফিনটা প্রচুর পরিমাণ গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন ভেতরে আগুন জ্বলছে। তারা আর সইতে পারছে না। তারা 4 জনই কফিনটি নিচে নামিয়ে রাখে। এবার সামনে থাকা কালিদাস ঘটনা শুনে কফিনে হাত দিয়ে দেখে স্বাভাবিক, কোনো গরমের চিহ্ন নেই। এবার কালিদাস সবাইকে আস্থা দিয়ে বলে, রাতের বেলা লাশ নিয়ে গেলে এরকম একটু প্রবলেম হয়, এটা স্বাভাবিক বিষয়, চিন্তার কোনো কারণ নেই। এই বলে তারা 4 জনই আবার কফিনটা কাঁধে তুলে নেয়, আবার সামনের দিকে চলতে শুরু করে। 2 থেকে 3 মিনিট পরেই তারা খেয়াল করে তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে এপাশে এবং ওপাশে বড় ধরনের কিছু একটা চলে গেল। সবাই আঁতকে ওঠে। একটু পর তারা খেয়াল করে তাদের থেকে একটু দূরে অন্ধকারের ভেতর থেকে হিংস্র কিছু একটা গড়গড় শব্দ করছে। 5 জনই ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায়। তখনও আন্দাজ করতে পারেনি তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তারা দেখতে পায় অন্ধকারের ভেতর দিয়ে 2টি লাল চোখ জলজল করছে এবং তাদের দিকে যেন তাকিয়ে আছে। এ যেন মনে হচ্ছে সেই পিশাচরূপী জন্তুটা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, ছিন্ন ভিন্ন করে ফেলবে সবাইকে। তারা 5 জনই থেমে যায়। তখন তারা আরও একটি বিষয় খেয়াল করে, অলৌকিকভাবে তাদের লাইটের আলোটাও অনেকটা কমে এসেছে। কিন্তু চার্জ তো ছিল, ব্যাটারিও ঠিক আছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের সাথে কি হতে চলেছে। ভয়ে তাদের কাঁপুনি উঠে যায়। তারা যেন নড়তে পারছে না, পাগুলো যেন কিসের সাথে আটকে গেছে। এবার কালিদাস সাহস করে জোরে জোরে তাদের ধর্মের কিছু মন্ত্র পাঠ করে সাথে থাকা দেয়াশলাই কাঠি বের করে আগুন জ্বালিয়ে সেদিকে ছুঁড়ে মারে এবং চোখ 2টা যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। সবকিছু আবার স্বাভাবিক। তারা আবার সাহস নিয়ে চলতে শুরু করে। তাদের ভয়ে এমন একটা অবস্থা হয়, না পারছে পেছনে ফিরে যেতে, না পারছে সামনে এগিয়ে যেতে। এভাবেই চলতে চলতে তারা ঠাহর করতে পারে তারা জঙ্গলের প্রায় মাঝামাঝি চলে এসেছে। তখন গভীর রাত, চারপাশ শুনশান নীরবতা। নিজেদের নিঃশ্বাস পর্যন্ত তারা শুনতে পাচ্ছে। তারা হঠাৎ খেয়াল করে পাশের বড় বড় গাছের ডালগুলো খুব জোরে জোরে নড়ছে। মনে হচ্ছে যেন এক গাছ থেকে আরেক গাছে কিছু একটা লাফিয়ে লাফিয়ে চলছে। তারা দাঁড়িয়ে একটু খেয়াল করে দেখে তাদের থেকে সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক লোমশ অবয়ব, সারা শরীরে বড় বড় কালো লোম, যে কিনা দেখতে অনেকটা বাঁদরের মতো বিশাল দেহের, আর মুখটা নেকড়ের মতো। তারা খেয়াল করে অবয়বটির গাল থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। ভয় তাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। অবয়বটির দিকে কালিদাস লাইট মারতেই সেটি তাদের মাথার উপর দিয়ে উড়ে ভয়ঙ্কর আওয়াজ করে অন্ধকারে মিলিয়ে যায়। এবার তারা কফিন নিয়ে আর সামনের দিকে যেতে সাহস পায় না। তারা এবার
তাদের পাশ থেকে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায় এবং এত ভয়ঙ্কর সেই কান্নার আওয়াজ যা শুনে তাদের বুক কেঁপে ওঠে। এদিকে তারা খেয়াল করে তাদের সারা শরীর লাল রক্তের মতো কিছুতে ভরে গেছে। একটু ভালো করে খেয়াল করে তারা দেখে তাদের কফিন থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে গড়িয়ে তাদের কাঁধে এসে পড়ছে এবং এটা দেখে তারা প্রচুর ভয় পেয়ে যায় এবং কালিদাস বলে, তোমরা কোনো দিকে পাত্তা না দিয়ে দ্রুত চলতে থাকো। কিন্তু ভয়ে কেউ চলতে পারছে না সামনের দিকে। এবার তারা চলতে চলতে পেছন থেকে শুনতে পায় এক পৈশাচিক হাসি যা পুরো জঙ্গলটাকে কাঁপিয়ে তুলছে। তারা আর সহ্য করতে পারছে না। পেছন থেকে হাসিম বলে, আমি এসব আর নিতে পারছি না, সবাই চলো পালাই। কালিদাস বলে, চুপ, সবাই চুপ থাকো, সূরা মন্ত্র যে যা পারো পড়ো। তারা এবার কিছুটা আন্দাজ করে। তারা আস্তে আস্তে তাদের নির্দেশনা অনুযায়ী পথে না গিয়ে জঙ্গলের আরো গভীরে অর্থাৎ ভুল পথে ঢুকে পড়েছে। তারা দেখে তাদের সামনে একটি বড় খালের মতো জায়গা। এটি ম্যাপে ছিলই না, যার কারণে তারা ঠাহর করতে পারেনি তারা আসলে কোন পথে যাচ্ছে। খালের পাশ থেকে হাজারো শেয়ালের ডাক। ভাবুন তো, এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে কফিন কাঁধে 5টা প্রাণী চলছে, কেমন লাগবে তখন? এবার তারা খালের পাশ কাটিয়ে যাওয়ার সময় অনুভব করে তাদের কফিন ভেতরে নড়ছে। এবার তারা ভীষণ ভয় পায় এবং সেই সাথে কেউ কোনো কিছু চিবিয়ে খেলে যেমন কর্মর একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ শুনতে পায়। এবার মনে হচ্ছে যেন ভেতর থেকে লাশটি বেরিয়ে আসতে চাচ্ছে। প্রচণ্ড ধস্তাধস্তি। তারা চিৎকার দিয়ে কফিনটি কাঁধ থেকে একটু দূরে সামনের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বেশ খানিকটা দূরে পিছিয়ে আসে। এবার তারা খেয়াল করে কফিনের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ। আবার সেটা থেমে গিয়ে চাপা কান্নার শব্দ। কফিনের সামনে তাকিয়ে তারা যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিশাল একটা লোমশ প্রাণী যার মাথা নেই, হাতের ইশারায় সে ওদের ডাকছে। এদিকে কফিনটি যেন ভেঙে চুরে যাচ্ছে। কফিনের মুখটি ভেঙে চুরে খুলে যাচ্ছে, পেরেকগুলো সরে যাচ্ছে। 5 জনই দেখতে পায় কোথা থেকে বিশাল 2টি লোমশ প্রাণী, মুখটা অনেকটা মানুষের মতো। তারা কফিনের ভেতরে মুখ ঢুকিয়ে লাশটি খাচ্ছে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট তারা এই দৃশ্য দেখে। পিশাচরূপী প্রাণী 2টি তাদের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকায় এবং গড় গড় শব্দ করতে থাকে। এবার কালিদাস বলে, প্রাণ বাঁচাতে চাইলে সবাই পালাও। এই বলে তারা চিৎকার করতে করতে যে যেদিকে পারে ছুটতে থাকে। তারা খেয়াল করে তাদের পেছন পেছন সেই অবয়বরূপী প্রাণীগুলো দৌড়াচ্ছে আর গড় গড় করছে। সে সাথে শুনতে পাচ্ছে সেই পৈশাচিক হাসি। এরই মধ্যে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জোরে জোরে বাতাস বইছে। তারা প্রাণ বাঁচানোর শেষ আশা নিয়ে অন্ধকারের ভেতর দিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। পথ যেন আর শেষ হয় না। কালিদাস আর ফয়েজ একসাথে দৌড়াচ্ছে। মুহূর্তেই পেছন থেকে তাদেরই একজন সঙ্গীর করুণ এবং ভয়ানক আর্তনাদ ভেসে আসে। মনে হচ্ছে যেন কেউ তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলেছে। তারা আরো ভয় পেয়ে যায়। ভাবতে থাকে আজই হয়তো শেষ দিন। তারা হয়তো ভয়ঙ্কর কোনো পিশাচের শিকার হতে যাচ্ছে। ছুটছে তো ছুটছেই। এদিকে কালিদাস অনুভব করে তার পাটা কেউ যেন বড় বড় নখ দিয়ে খামচে ধরেছে। তাও সে জীবনের শেষ আশা নিয়ে নিজের শরীরের সব শক্তি দিয়ে দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয়। মনে হচ্ছে তার পা থেকে একগুচ্ছ মাংস উঠে গেল। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এদিকে ফয়েজ দূর থেকে একটা আলোর আভাস দেখে এবং বলতে থাকে, দয়া করে আমাকে কেউ বাঁচান, দয়া করে আমাকে কেউ বাঁচান। বলতে বলতে সে আলোর মধ্যে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন ফয়েজের জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে মুম্বাই শহরের একটা হাজতে। তখন সে একজন পুলিশের কাছে জানতে চায় তার বাকি 4 জন সঙ্গীর কথা। পুলিশ জানায় কাল গভীর রাতে যখন জঙ্গলের রোড দিয়ে তারা আসছিল তখন চিৎকার শুনতে পেয়ে গাড়ি থামায়। ফয়েজ গাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায়। এবার তারা একটু দূরে তাদের মধ্যে একজনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং আরও খেয়াল করে তাদের পেছন থেকে কি যেন একটা লাফিয়ে লাফিয়ে আসছে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে তারা ভেতরে যেতে পারেনি। তারা বলে, তোমাদের সেই আহত ব্যক্তি মুম্বাইয়ের একটা হসপিটালে ভর্তি আছে এবং তার একটা পা খুবই ক্ষতবিক্ষত। মনে হচ্ছে
কেউ সেখান থেকে মাংস তুলে নিয়েছে। এবার মুম্বাই পুলিশ তার কাছে সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে সে উপায় না পেয়ে সব সত্যি কথা তাদের জানিয়ে দেয়। পুলিশ ফয়েজকে গ্রেফতার করে এবং তাকে সাথে করে নিয়ে যায় বাকি 3 জন সহ সেই কফিনটিকে উদ্ধার করতে। পুলিশ ফোর্স যখন জঙ্গলে পৌঁছায় তখন তারা দেখতে পায় কফিনটির মুখ ভেঙে চুরে পড়ে আছে এবং ভেতরে একটা মেয়ের মাথাবিহীন আধ খাওয়া ক্ষতবিক্ষত লাশ। শরীরের 3 ভাগের 2 ভাগ মনে হয় চলে গেছে কোনো জানোয়ারের পেটে, আর তা থেকে একটা পচা দুর্গন্ধ বের হচ্ছে। তার থেকে একটু পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও একটি মৃতদেহ। দেখে অনুমান করা যায় এটি হাশেমের দেহ। তারই কিছু সামনে এগোতেই দেখা মেলে আরও একটি মৃতদেহ, যে লাশটি শনাক্ত করা যায় মফিজের, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সবকিছু দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, হতে পারে কোনো জন্তুর বা অলৌকিক কিছুর। অন্যদিকে হাজার চেষ্টা করেও বাবুর কোনো সন্ধান মেলে না। পুলিশ সেই ডেড বডিগুলো একত্রে করে সেখানকার একটি শ্মশানে তাদেরকে জ্বালিয়ে দেয় এবং ফয়েজ ও কালিদাসকে কারাবন্দী করে এবং চড়া শাস্তির ব্যবস্থা করা হয়। অন্যদিকে পুলিশ তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যায়। বাবুর কোনো খোঁজ এই পর্যন্ত পাওয়া যায়নি। তো এই ছিল ঘটনা। এটা 100% সত্যি একটি ঘটনা। আপনি চাইলে আমি আপনাকে ঘটনার প্রমাণ হিসেবে কালিদাসের পায়ের ক্ষতবিক্ষত ছবিও শেয়ার করতে পারি। আর ঘটনাটি আমাকে শেয়ার করেছে বাংলাদেশ থেকে স্বয়ং ঘটনার ভুক্তভোগী জুলেখার বাবা। তারপরেও বরাবরের মতো রাসেল ভাই যেটা বলেন আমি সেটাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর একটা ছোট রিকোয়েস্ট, আমার প্রিয় মানুষটি ভূত.com শুনতে খুবই পছন্দ করে এবং সেই আমাকে স্টোরি পাঠানোর জন্য অনেক উৎসাহ দিয়ে থাকে। সে হয়তো এই মুহূর্তে স্টোরিটা শুনছে। প্লিজ আপনার তরফ থেকে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন। ইমেল আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চাইলে আবির ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজান, পাশে থাকুন। ধন্যবাদ।